গল্পকথন বাই নূরে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি স্পেশাল গল্প পড়ব। লেখক হুমায়ুন আহমেদের লেখা একটি বিখ্যাত উপন্যাস নন্দিত নরকে। চলুন উপন্যাসের প্রথম পর্ব শুরু করি। রাবিয়া ঘুরে ঘুরে সেই কথাকটি বারবার বলছিল। রুনুর মাথা নিচু হতে হতে থুতনি বুকের সঙ্গে লেগে গিয়েছিল। আমি দেখলাম তার ফর্সা কান লাল হয়ে উঠেছে। সে তার জ্যামিতি খাতায় আঁকিঝুঁকি করতে লাগলো। শেষ পর্যন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে, দাদা একটু পানি খেয়ে আসি বলে ছুটতে ছুটতে বেরিয়ে গেল। রুনু 12 পেরিয়ে 13তে পড়েছে। রাবেয়ার অশ্লীল কদর্য কথা তার না বোঝার কিছু নেই। লজ্জায় সে লাল হয়ে উঠেছিল। হয়তো সে কেঁদেই ফেলতো। রেনু অল্পতেই কাঁদে। আমি রাবেয়াকে বলছিলাম, ছি রাবেয়া, এসব বলতে আছে? ছি, এগুলি বড় বাজে কথা। তুই কত বড় হয়েছিস? রাবেয়া আমার 1 বছরের বড়। আমি তাকে তুই বলি। পিঠাপিঠি ভাই বোনেরা একজন আরেকজনকে তুই বলেই ডাকে। রাবেয়া আমাকে বলে তুমি করে। আমার প্রতি তার ব্যবহার ছোট বোন সুলভ। সে আমার কথা মন দিয়ে শুনল। কিছুক্ষণ ধরেই বালিশের গায়ে চাদর জড়িয়ে সে একটা পুতুল তৈরি করছিল। আমার কথায় তার ভাবান্তর হলো না। পুতুল তৈরি বন্ধ রেখে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। পা নাচাতে নাচাতে সেই নোংরা কথাগুলি আগের চেয়েও উঁচু গলায় বলল। আমি চুপ করে রইলাম। বাধা পেলেই রাবিয়ার রাগ বাড়বে। গলার স্বর উঁচু পর্দায় উঠতে থাকবে। পাশের বাসার জানালা দিয়ে 2-1টি কৌতূহলী চোখ কী হচ্ছে দেখতে চেষ্টা করবে। রাবেয়া বলল, আমি আবার বলবো। বেশ, কি হয় বললে? আমি কাতর গলায় বললাম, সে ভারী লজ্জা রাবেয়া। এটা খুব একটা লজ্জার কথা। তবে ও যে আমাকে বলল। কে বলেছে? আমি বুঝতে পারছি রাবেয়া নিশ্চয়ই কথাগুলো বাইরে কোথাও শুনে এসেছে। কিন্তু রাবেয়াকে, যার বয়স গত আগস্ট মাসে 22 হয়েছে, তাকে সরাসরি এমন একটি কদর্য কথা কেউ বলতে পারে ভাবিনি। আমি বললাম, কে বলেছে? আজ সকালে বলেছে। কে সে? ওই যে লম্বা ফর্সা। রাবেয়া সেই ছেলেটির আর কোনো পরিচয়ই দিতে পারবে না। আবারও রাবেয়া বেড়াতে বেরোবে। আবার হয়তো কেউ এমনি একটি ইতর অশ্লীল কথা বলে বসবে তাকে। খোকা, তোর দুধ। মা দুধের বাটি টেবিলে নামিয়ে রাখলেন। কাল রাতে তার জ্বর এসেছিল, বেশ বাড়াবাড়ি রকমের জ্বর। বাবা মাঝরাত্রিরে আমার দরজায় ঘা দিয়েছিলেন। আমার ঘুমের ঘোর না কাটতেই শুনলাম, তোর কাছে অ্যাসপিরিন আছে খোকা? স্বপ্ন দেখছি এইভাবে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ার উদ্যোগ করতেই মায়ের কান্না শুনলাম। মা অসুখ বিসুখ একেবারেই সহ্য করতে পারেন না। অল্প জ্বর, মাথা ব্যথা, এতেই কাহিল। বাবা আবার ডাকলেন, খোকা, তোর কাছে অ্যাসপিরিন আছে রে? তোষকের নিচে আমার ডাক্তারখানা। অ্যাসপিরিন, ডিসপ্রোটেপ এই জাতীয় ট্যাবলেট জমানো আছে। অন্ধকারেই আমি মাঝারি সাইজের ট্যাবলেট খুঁজতে লাগলাম। এই ঘরে আলো নেই। কোথাও যেন তার চলে গেছে। রাতে হারিকেন জ্বালানো হয়। ঘুমোবার সময় রুনু হারিকেন নিভিয়ে দেয়। আলোতে রুনুর ঘুম হয় না। বাবা বললেন, খোকা পেয়েছিস? হ্যাঁ, কি হয়েছে? তোর মার জ্বর। জ্বরে অ্যাসপিরিন কি হবে? খুব মাথা ব্যথাও আছে। ও। 3টি ট্যাবলেট হাতে নিয়ে দরজা খুলতেই বারান্দায় লাগানো 25 পাওয়ারের বাল্বের আলো এসে পড়ল। কি বাজে ব্যাপার, একটু অ্যাসপিরিন নয়। বাবা বিরক্ত হয়ে বললেন, ঘরে দেশলাই রাখতে পারিস না? মনে পড়ল ড্রয়ারে একটি নতুন দেশলাই আর 3টি ব্রিস্টল সিগারেট রয়েছে। সারাদিনে 5টার বেশি খাবো না ভেবেও 7টা হয়ে গেছে। আর এখন এই মধ্যরাতে তো একটা জ্বালাতেই হবে। কিছুক্ষণের ভেতরে একটা সিগারেট ধরাবো, এতেই মনটা ভরে উঠল। বাবা অ্যাসপিরিন নিয়ে চলে গেলেন।
দেশলাই জ্বালাতে চোখে পড়ল রাবেয়া বিশ্রীভাবে শুয়ে রয়েছে। প্রায় সমস্তটা শাড়ি পাকিয়ে পুঁটলি বানিয়ে বুকের কাছে জড়িয়ে রয়েছে। শীতের সময় মশা থাকে না, মশারের আব্রুও সেই কারণে অনুপস্থিত। বাবার গলা শোনা গেল, নাও শানু, খেয়ে নাও ট্যাবলেটটা। আশ্চর্য, বাবা এমন আদরে গলায় ডাকতে পারেন? আমার লজ্জা করতে লাগলো। বাবা আবার ডাকলেন, শানু, শানু। শাহানা নামটাকে কি সুন্দর করে ভেঙে শানু ডাকছেন বাবা। আমার আর বাবার ঘরের ব্যবধানটা বাঁশের বেটার ব্যবধান। ওপরের দিকে প্রায় দুহাত খানিক ফাঁকা। সামান্যতম শব্দের কথাও আমার ঘরে ভেসে আসে। আমি একটা চুমুর শব্দ শুনলাম। আমার মাঝে মাঝে ইনসোমনিয়া হয়। আমার তোষকের নিচে 4টা ভেলিয়াম 2 ট্যাবলেট আছে, কিন্তু আমি কখনো ভেলিয়াম খাই না। ঘুমের ওষুধ হাড় দুর্বল করে। আমার বন্ধু সলিল ঘুমানোর জন্য 2টি মাত্র বড়ি খেয়ে মারা গিয়েছিল। তার হার্টের অসুখ ছিল। আমারও হয়তো আছে। আমার মাঝে মাঝে বুকের বাম পাশে চিনচিনে ব্যথা হয়। আমি হাজার ইনসোমিয়াতেও ঘুমের ওষুধ খাই না। মাঝে মাঝে এই জন্য আমার বেশ অসুবিধে হয়। মাঝরাতে বাবা যখন শানু শানু এই শাহানা বলে ডাকতে থাকেন, তখন আমার কান গরম হয়ে ওঠে, নাক ঘামতে থাকে, হার্টের স্পন্দন দ্রুত ও স্পষ্ট হয়। রাতের নাটকের সব কটি কথা আমার জানা। মা বলেন, আহা করো কি, ছি। বাবা ফিস ফিস করে কি বলেন, তার গলা খাদে নেমে আসে। মা জড়িত কণ্ঠে হাসেন। আমি দুহাতে আমার কান বন্ধ করে ফেলি। নিজের বুকের শব্দটা সে সময় বড় বেশি স্পষ্ট মনে হয়। কিছুক্ষণের ভিতরেই আবার সব নীরব হয়। রুনু আর রাবেয়া ঘুমের ঘরে বিচ বিচ করে। টেবিল ঘরের টক 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 শব্দ আবার ফিরে আসে। আমি টেবিলে রাখা জগে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি খেয়ে বাইরে এসে দাঁড়াই। বারান্দার এক পাশে 2টি হাসনাহেনা গাছ আছে। মা বলেন হাসনাহেনা, দুটোই প্রকাণ্ড। রাতের বেলায় তার পাশে এসে দাঁড়ালে ফুলের গন্ধে নেশার মতো হয়। হাসনাহেনার গন্ধে নাকি সাপ আসে। মন্টু এই গাছের নিচেই একবার একটা মস্ত সাপ মেরেছিল, চন্দ্রবোরা সাপ। মা দেখে আতকে উঠে বলেছিলেন, কি করলি রে মন্টু, এর জোড়াটা যে এবার তোকে খুঁজে বেড়াবে। আমি যদিও এসব বিশ্বাস করতাম না, তবুও আমারও ভয় লাগছিল। আমি তন্ন তন্ন করে অন্য সাপটাকে খুঁজলাম। বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড দেওয়া হলো। মাস্টার চাচা বললেন, যে সাপটা রয়ে গেছে সেটা পুরুষ সাপ। সাপ দেখে তিনি স্ত্রী পুরুষ বলতে পারতেন। কদিন সবাই খুব ভয় ভয়ে কাটালাম, যদিও সেই পুরুষ সাপটি কখনো দেখা যায়নি। রাবেয়া বলল, মা আমি দুধ খাবো না। মার কাল রাতে জ্বর এসেছিল, তার মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে। রাবেয়ার কথা শুনে মার মুখ আরও শুকিয়ে গেল, তাকে বাচ্চা খুকির মতো দেখতে লাগলো। আমি জানি আমরা কেউ যখন কোনো একটি জিনিসের জন্য আবদার করি এবং মা যখন সেটি দিতে পারেন না, তখন তার মুখ এমনি লম্বাটে হয়ে বাচ্চা খুকিদের মতো দেখা যায়। তার নাকের পাতলা চামড়া তিরতির করে কাঁপতে থাকে। ছোট বয়সে মার এই ভঙ্গিটাকে আমার খুব খারাপ লাগতো। আমি একটি জিনিস চেয়েছি, মা সেটি দিতে পারছেন না। তার মুখ বাচ্চা খুকিদের মতো হয়ে গিয়েছে। নাকের ফর্সা পাতলা পাতা তিরতির করে কাঁপছে। মায়ের এই ভঙ্গিটাকে আমার অপরাধীর ভঙ্গি বলে মনে হতো। আমি মাকে কি করে কষ্ট দেওয়া যায় তা ভাবতে থাকতাম। মার গায়ে একটি টিকটিকি ছুঁড়ে দিতে ইচ্ছে হতো। মার টিকটিকিকে বড় ভয় পান। মুখে বলেন ঘৃণা, কিন্তু আমি জানি এ তার ভয়। একবার মা ভাত খেতে বসেছেন, হঠাৎ ছাদ থেকে একটি ছোট টিকটিকির বাচ্চা এসে পড়ল তার মাথায়। তিনি হড়হড় করে বমি করে ফেললেন। মার উপর রাগ হলেই আমি টিকটিকি খুঁজতাম, কিন্তু টিকটিকি খুঁজে পাওয়া সহজ ছিল না, পেলেও ধরা যেত না। কাপড়ের বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারতাম দেয়ালে টিকটিকির গায়ে। টুপ করে তার লেজ খসে পড়ত। সেই লেজেও মা ঘেন্না করতেন। মা কখনো আমাদের কিছু বলতেন না। মা বড় বেশি ভালো মানুষ। বাবা মারতেন প্রায়ই, ভীষণ মার। মা বলতেন, আহা করো কি, আহা ব্যথা পায় না। বাবা বলতেন, যাও সরে যাও সামনে থেকে, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ তুমি। মাকে যখন বড় বেশি অসহায় মনে হতো, আর আমার ইচ্ছে হতো কাল ভোরেই বাড়ি থেকে পালাবো।
আর কখনো আসবো না। মা, আমাকে দুধ দাও। রাবিয়া জিদ করতে লাগলো। আমি বাটিটি তার দিকে বাড়িয়ে দিলাম। মা মৃদু কণ্ঠে বললেন, আহা, খা না তুই, তোর পরীক্ষা। দুধের বিলাসিতাটুকু আমার জন্যেই। সামনে এমএসসি ফাইনাল, রাত জেগে পড়ি। 9টার দিকে মা দুধ নিয়ে আসেন। আমি দুধে চুমুক দিতেই মা নীরবে রাবেয়ার শাড়ি থেকে একটি একটি করে সেফটি পিন খুলতে থাকেন। রাবেয়ার শাড়িতে গোটা 10 সেফটি পিন সারাদিন লাগানো থাকে। সমস্ত দিন সে ঘুরে বেড়ায়। তার অনাবৃত শরীর ভুলেও যেন কারোর চোখে না পড়ে, এই ভয়ে মা এটা করেন। রাবেয়াকে ঘরে আটকে রাখা যাবে না, তাকে সালোয়ার কামিজও পরানো যাবে না। তার সে বয়স নেই, অথচ সবাই রাবেয়ার দিকে অসংকোচে তাকাবে। বয়স হলেই ছেলেরা মেয়েদের দিকে তাকায়, সেই তাকানোই লজ্জা থাকে, দৃষ্টিতে সংকোচ থাকে। কিন্তু রাবেয়ার ব্যাপারে সংকোচ বা লজ্জার কোনো কারণ নেই। রাবেয়াকে যে কেউ অতি কুৎসিত কথা বললেও সে হাসি মুখে সে কথা শুনবে, বাড়ি এসে অনায়াসে সবাইকে বলে বেড়াবে। মা রাবেয়ার পাশে বসে রাবেয়ার মাথায় হাত রাখলেন। আমি একটি ছোট কিন্তু স্পষ্ট দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনলাম। রাবেয়ার ঢকঢক করে দুধ খাচ্ছে। রাবেয়া হয়তো ঠিক রূপসী নয়, কিংবা কে জানে, হয়তো রূপসী। রং হালকা কালো, বড় বড় চোখ, স্বচ্ছ দৃষ্টি, সুন্দর ঠোঁট। হাসলেই চিবুক আর গালে টোল পড়ে। যে সমস্ত মেয়ে হাসলে টোল পড়ে, তারা কারণে অকারণে হাসে। তারা জানে হাসলে তাদের ভালো দেখায়। রাবেয়া তা জানে না, তবুও সে হাসে। ছোটবেলায় চৌখাটে পড়ে গিয়েছিল। দুধ শেষ করে রাবেয়া বলল, বাজে দুধ, ছি। মা উঠে দাঁড়ালেন, বললেন, শুভাপুরের পীর সাহেবের কাছে যাবি একবার? শুভাপুরে এক পীর সাহেব থাকেন, পাগল ভালো করতে পারেন বলে খ্যাতি। শুভাপুর এখান থেকে 8 মাইল, সাইকেলে ঘণ্টাখানিক লাগে। কিন্তু আমি জানি পীর ফকিরে কিচ্ছু হবে না, বড় ডাক্তার যদি কিছু করতে পারে। কিন্তু আমাদের পয়সা নেই। আমার ছোট হয়ে যাওয়া শার্ট মন্টু পরে। আমরা কাপড় কিনি বছরে একবার, রোজার ঈদে। রুনু আসলো একটু পরেই, আর চোখে 2-3 বার তাকালো রাবেয়ার দিকে। না, রাবেয়া সেই কুৎসিত কথাগুলি আর বলছে না। রুনু হাই তুলল, তার ঘুম পাচ্ছে, চোখ ফুলে উঠেছে। রাবেয়ার নোংরা কথা শুনে রুনুর কেমন লেগেছিল কে জানে। রুনুর বয়স এখন 13, আগামী নভেম্বরে 14তে পড়বে। রুনুর বৃশ্চিক রাশি। আমার যখন এমন বয়স ছিল, তখন এই ধরনের কথা শুনে বেশ লাগতো। সেই বয়সে মেয়েদের কথা ভাবলে আমার ভালো লাগতো। টগর ভাইয়ের বাসায় সন্ধ্যাবেলা অঙ্ক বুঝতে যেতাম। নীলু বলে তার একটা ছোট বোন ছিল। বড় হয়ে এই মেয়েটিকে বিয়ে করব ভেবে বেশ আনন্দ হতো আমার। নীলুর সঙ্গে কথা বলতেও লজ্জা লাগতো, কথা বেঁধে যেত মুখে। নীলু যখন আমার হাত ধরে টেনে বলতো, আসুন না দাদা ভাই, লুডো খেলি, তখন অকারণে আমার কান লাল হয়ে উঠত, গলার কাছটাই ভার ভার লাগতো। রুনুরও কি কোনো ছেলেকে ভালো লাগে? রুনু কি কখনো ভাবে বড় হয়ে আমি এই ছেলেটিকে বিয়ে করব? কে জানে, হয়তো ভাবে, হয়তো বা ভাবে না। রুনু বড় লক্ষ্মী মেয়ে, এত লক্ষ্মী আর এত কোমল যে আমার মাঝে মাঝে কষ্ট হয়। কেন জানি না, আমার মনে হয় এ ধরনের মেয়েরা সুখ পায় না জীবনে। আমি রুনুকে অনেক বড় করব। রুনু ডাক্তার হবে বড় হয়ে। স্টেথোস্কোপ গলায়, কালো ব্যাগ হাতে মেয়ে ডাক্তারদের বড় সুন্দর দেখায়। রুনু অঙ্ক ভালো পারে না। আমি তাকে নিজের পড়া বন্ধ রেখে আলজেব্রা বোঝাই। ডাক্তারি পড়তে অবশ্যই অঙ্ক লাগে না। সেদিন রুনুর অঙ্ক খাতা উল্টে চমকে গিয়েছিলাম। বেশ গোটা গোটা করে লেখা, আমি ভালোবাসি। পরের কথাগুলো পড়ে অবশ্যই আমি লজ্জায় পেলাম। সেটি একটি ছেলে মানুষী কবিতা। আমি পৃথিবীর এই সৌন্দর্য ভালোবাসি, গাছপালা গান ভালোবাসি, এই জাতীয়। আমি বললাম, সুন্দর কবিতা হয়েছে রুনু। রুনু লজ্জায় গলদা চিংড়ির মতো লাল হয়ে বলল, যাও, ভারী তো, এটা মোটেও ভালো হয়নি। আমি বললাম, তাহলে তো মনে হয় অনেক কবিতা লিখেছিস? না,